ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য থেকে। এর আগেও আমরা বেশ কয়েকটি ক্লাস করিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও শেষেও কিন্তু সেই পলিটির কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, বলা রয়েছে ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য বা ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে। দেখো, তো কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা ওয়ান লাইন হিসাবে দেওয়া রয়েছে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো প্রথমে কি আছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সব থেকে বৃহৎ ও জটিল লিখিত সংবিধান। আমরা জানি ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। একটা হিউজ একটা ব্যাপার, তাই না? এই জন্য ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল সংবিধান রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক শব্দ সেই সংবিধান রয়েছে এবং সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে। ভারতীয় সংবিধান কে হাতে লিখেছিল মনে আছে তোমাদের? তো লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা কিন্তু হাতে লিখেছিল। আর শান্তিনিকেতনের শিল্পীরা তাদের অনন্য শিল্পীকর্ম কিন্তু সেই প্রত্যেকটা পৃষ্ঠায় ফুটিয়ে তুলেছিল, তাই তো? আচ্ছা, দেখো এরপরে কি রয়েছে। সংবিধানের প্রাধান্য। ভারতীয় সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান। তাহলে আমরা বলতেই পারি ভারতীয় সংবিধানই হলো ভারতের মূল কথা। এটাই হলো ভারতবর্ষের বলতে পারো একমাত্র আইন, যেটার সবারই মান্যতা দিতে হয় বা সবাই সেটা মেনে চলে। সে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা সুপ্রিম কোর্ট হোক, সবারই কিন্তু ভারতীয় সংবিধান মেনে চলতে হয়। এরপরে দেখো, সংবিধানের একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। মার্কিন সংবিধানের প্রস্তাবনায় অনুকরণে এর সৃষ্টি। তাহলে দেখো, বলা আছে সংবিধানের একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনার নাম মানে কি? মুখবন্ধ বা ভূমিকা। কোনো সিনেমা শুরু হওয়ার আগে বা কোনো মুভি শুরু হওয়ার আগে কি মুখবন্ধ থাকে, তাই না? ঠিক তেমনি এইখানে যে প্রস্তাবনাতে বলা রয়েছে, যেমন 26শে নভেম্বর 1949 সাল থেকে 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত যতগুলি ঘটনা, সমস্ত ঘটনায় কিন্তু সেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে সাজানো রয়েছে একদম একদম সূচিপত্রের মতন করে, ঠিক আছে? দেখো এরপরে একক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে নাগরিকদের একক নাগরিকত্ব স্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রীতিমাফিক দ্বি নাগরিকত্ব এখানে স্বীকৃত হয়নি। মানে একজন ভারতবাসী শুধুমাত্র ভারতেরই নাগরিক হতে পারবে, অন্যথায় তার কিন্তু নাগরিকত্ব ক্যান্সেল করা হবে। একজন ভারতবাসী শুধুমাত্র ভারতেরই নাগরিক হবে, অন্য কোনো দেশেরই নাগরিক হতে পারবে না। যেমন কি বলা হয়েছে, আমেরিকাতে কিন্তু দ্বি নাগরিকত্ব ধারণাটি প্রচলিত আছে। তুমি আমেরিকাতে গিয়ে আমেরিকার নাগরিকত্ব পেতে পারো, অবশ্যই শর্ত সাপেক্ষ, কিন্তু ভারতে কিন্তু দুইটা দেশের নাগরিক কখনোই হতে পারবে না। হ্যাঁ, ভারতে বাই রেজিস্ট্রেশন বাই বার্থ নাগরিকত্ব পাওয়া যেতেই পারে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তাই তো? তো এখানে বলা রয়েছে একক নাগরিকত্ব, মানে ভারতীয় নাগরিকরা শুধু একটাই মাত্র নাগরিকত্ব কিন্তু পাবে। এরপরে দেখো মৌলিক অধিকার, ঠিক আছে? তো মৌলিক অধিকারের মধ্যে সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 নং ধারার মধ্যে নাগরিকদের 6 শ্রেণীর মৌলিক অধিকার কিন্তু দেওয়া হয়েছে। সেই 6টি মৌলিক অধিকার তাহলে কি কি? সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, শোষণের অধিকার বা শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর শিক্ষা ও সংস্কৃতির অধিকার রয়েছে তার মধ্যে, তারপর এর মধ্যে রয়েছে কিন্তু শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে, তাই তো? ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। আচ্ছা, দেখো নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। ডিপিএসপির পুরো নাম হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই যে আমরা দেখলাম 12 থেকে 35-এর মধ্যে নাগরিকদের 6 শ্রেণীর মৌলিক অধিকার আছে, ঠিক তেমনি দেশ চালানোর জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য যে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো কিন্তু এই ডিপিএসপির মধ্যে বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আলোচনা করা রয়েছে। দেখো কি বলা আছে, মৌলিক অধিকার ছাড়াও ভারতীয় সংবিধানে আরো কতগুলি
অধিকার অন্তর্ভুক্ত আছে, এগুলির রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বলা হয়। তাহলে এখানে আমরা দেখলাম 12 থেকে 35 পর্যন্ত আছে মৌলিক অধিকার, ঠিক তেমনি 35 থেকে বা 36 থেকে 51 পর্যন্ত কিন্তু রয়েছে এই যে নির্দেশমূলক নীতিসমূহ। ঠিক আছে, এরপরে দেখো মৌলিক কর্তব্য। ঠিক তেমনি মৌলিক অধিকার যেমন ছিল, ডিপিএসপি যেমন ছিল, ঠিক তেমনি মৌলিক কর্তব্য তো কিছু আছে। দেখো ভারতীয় সংবিধানের কতগুলি নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ আছে, 11টি। ঠিক আছে, বর্তমানে তাহলে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আমরা দেখলাম আমাদের কিছু মৌলিক অধিকার আছে, তাই তো? মৌলিক অধিকারগুলো সম্পর্কে আমরা জানলাম 6টি মৌলিক অধিকার আছে। ঠিক তেমনি ডিপিএসপি সম্পর্কে জানলাম, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। ঠিক দেখো এখানে বলা আছে মৌলিক কর্তব্য। আমাদের তো কিছু কর্তব্য আছে, যে কর্তব্যগুলো এখানে মেনে চলতে বলা হয়েছে। এটাই তাহলে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে। দেখো এরপরে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। তাহলে সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, প্রত্যেকটাই ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। প্রত্যেকভাবে কিন্তু ভারত এই প্রত্যেকটা শব্দের মাধ্যমে ভারত তার নিজের বৈশিষ্ট্যকে তুলে ধরেছে। ঠিক আছে, এরপরে দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে এখানে কেন্দ্রীয় রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন হয়েছে। আচ্ছা, তাহলে দেখো বুঝতে পারলে যে যুক্তরাষ্ট্রীয় মানে কি? যুক্ত কথা শুনে আমাদের মনে হচ্ছে একসঙ্গে জোটবদ্ধ, তাই তো? ভারতের কোনো একটা রাজ্য চাইলে কিন্তু একটা দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। এই জন্য কি বলা আছে? ক্ষমতার বন্টন করা হয়েছে। আমাদের 3 রকমের তালিকা আছে, তাই তো? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার জন্যই কিন্তু আমাদের ভারতবর্ষে 3 রকমের তালিকা কিন্তু বিদ্যমান। ঠিক আছে, দেখো এরপরে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতীয় পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে পার্লামেন্ট যেভাবে আমাদেরকে শাসন করবে বা পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থাটা গ্রেট ব্রিটেনের থেকে নেওয়া হয়েছে। মাই কনসেপ্টটা গ্রেট ব্রিটেন থেকে নেওয়া, পুরোপুরি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। দেখো এরপরে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে হয়। আচ্ছা, এই সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কাদের দেওয়া হয়েছে? তাহলে যাদের 18 বছরের বেশি বা 18 বছর হয়েছে, যাদের আইডেন্টি বা ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, তারাই কিন্তু তাহলে এখানে সর্বজনীন প্রাপ্তবয়স্ক বলতে পারো। তারাই ভারতীয় প্রধানমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে কিন্তু তারাই নির্বাচন করে থাকে, তাই তো? এই জন্যই গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট। সংবিধান অনুসারে ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে, এর নাম সুপ্রিম কোর্ট। তার মানে আমরা প্রত্যেকটা স্টেটেরই কিন্তু কি একটা করে হাইকোর্ট রয়েছে। ঠিক তেমনি স্টেট প্লাস সেন্ট্রাল বা কেন্দ্রের একসঙ্গে একটা কোর্ট রয়েছে, সেটা কি এই সেই সুপ্রিম কোর্ট, যেটাতে যুক্তরাষ্ট্র বা প্রত্যেকটা রাজ্য প্লাস কেন্দ্র সবাই একসঙ্গে কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাটা অনুসরণ করা হয়। আচ্ছা, এরপরে দেখো বিচার বিভাগের স্বাধীনতা। ভারতের বিচার বিভাগ যাতে নিরপেক্ষ স্বাধীনভাবে নিজের দায়িত্ব সম্পাদনা করতে পারে, তার জন্য সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ভারতীয় বিচার বিভাগ বা ভারতীয় বিচার ব্যবস্থা সবার জন্যই সমান, যাতে কেউ কখনো অবহেলিত না হয়। ঠিক আছে, এই জন্য বলা রয়েছে দেখো নিরপেক্ষ স্বাধীনভাবে নিজের দায়িত্ব সম্পাদনা করতে পারে। ঠিক আছে, নিরপেক্ষভাবে যাতে বিচার বিভাগটাকে স্বাধীনতা আনা যায়, এটাই বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে এটা। এরপরে দেখো অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ। যেমন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি দের মধ্যে যে বলতে পারো যে বৈষম্যমূলক যে সংরক্ষণটা করা হয়, সেটা কথা। ভারতে সাম্যের আদর্শ গ্রহণ করা হয়েছে। এই আদর্শকে কার্যকর করার জন্য সাম্প্রদায়িকতাকে নির্মূল করার কথা বলা হয়েছে।
তবে ভারতের অনুন্নত শ্রেণীর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধান বিশেষ ব্যবস্থা উল্লেখ আছে। তো অবশ্যই আমরা সবাইকে একচোখে দেখব, কিন্তু বলা রয়েছে কি যে অনুন্নত শ্রেণীর জন্য কি স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধান বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, এরপর সংকেতগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা। আচ্ছা, সংবিধানের কতগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। সংবিধানের 370 নং ধারায় কাশ্মীরের জন্য, যেটা কিনা 2019 সালে বাতিল হয়েছে, এবং 371 নং ধারায় আসাম, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যের স্বার্থে কিছু বিশেষ ব্যবস্থা উল্লেখ আছে। যেখানে যেই সময় বিশেষ ব্যবস্থার দরকার সেই সময় কিন্তু ভারতের সংবিধান সেখানে বিশেষ ব্যবস্থা লাগু করা হয়। ঠিক তেমনি যেটা করা হয়েছিল 370 নং ধারায় কাশ্মীরে করা হয়েছিল, যেটা কিনা 2019 সালে বাতিল করে দেওয়া হয়েছে, তাই তো। এরপরে দেখো বিশ্ব শান্তি আদর্শ। ভারতের সংবিধানে সৌভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তি আদর্শ ঘোষণা করা হয়েছে। সৌভ্রাতৃত্ব মানে কি সবার সঙ্গে ভাইয়ের মতন সম্পর্ক, এবং বলা রয়েছে কি বিশ্ব শান্তি আদর্শ, যাতে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা রাজ্যের সঙ্গে যাতে আমাদের সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, এটাই একটা বলতে পারো মূল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এটা। এরপর ভাষা সম্পর্কিত ব্যবস্থা। সংবিধানের 17 অধ্যায় 343 থেকে 351 নং ধারার মধ্যে ভাষা সংক্রান্ত সাংবিধানিক নির্দেশে উল্লেখ আছে, যেখানে বলা রয়েছে আমাদের কতগুলি ভাষা বর্তমানে বিদ্যমান বা কত সরকারি ভাষার সংখ্যা কতগুলি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু সরকারি ভাষার সংখ্যা কতগুলি? 22টি। শেষ ভাষা, প্রথম ভাষা কোনগুলি বা কিভাবে সেই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু এর বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এরপর দেখো দল ত্যাগ বিরোধী ব্যবস্থা। 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে কেউ যদি কোনো ব্যক্তি দল ত্যাগ করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে সেই সম্পর্কে কিন্তু বলা রয়েছে এই দল ত্যাগ বিরোধী ব্যবস্থার মধ্যে। তো এই ছিল আমাদের ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।